কেন কমপ্লায়েন্ট হব, কেন হব? আমি যে করব, আমি যদি আউটকামই না জানি, আমি যদি এটার বেনিফিটই না জানি, এবং আমি যদি খুব সহজে এটার সঙ্গে মিশে যেতে না পারি, তাহলে কোনো কিছু কিন্তু রপ্ত করতে পারবো না। আমাকে যদি কোনো কিছু রপ্ত করতে হয়, আমার করতে হয়, বা আমার কন্ট্রোলে করতে হয়, তাহলে সেই জিনিসটাকে সবার আগে যেটা করতে খুব সহজভাবে সেটার সঙ্গে মিশে যেতে হবে। আমার যে কোয়ালিটি বা আমার যে অ্যাচিভমেন্ট, আমি যদি সব কিছু কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম খুব সহজভাবে মিশে যেতে হবে সেটার সঙ্গে, খুব সহজভাবে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশ কি শব্দ পারি না, সোকে আমি পারিই না, ডোন্ট ওয়ারি, অরিডর কিছু নাই, ভয় পাওয়াই যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা তো মিনিং ডিকশনারিতে আছে, আমি মোবাইলে নয়তো আমার বাংলা ডিকশনারিটা ইনস্টল করে নিলাম, কারণ আমি ইংলিশের ঘরে ইংলিশ ফ্যামিলির লোকজন না, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, আমি ইংলিশ পড়তে নাও পারি, বাট আমি যদি এটা আনইজি ফিল করি, আমি যদি এটা প্র্যাকটিস না করি, আমি এটাকে যদি সহজে ওর কাছে যদি আমি মিশে না যাই, তাহলে কিন্তু আমি ওটাকে কন্ট্রোল করতে পারবো না। খুব টাফ একটা লোক বা বস খুব টাফ, তার সঙ্গে সহজে মিশে যেতে হবে, তাহলে সে কখনই টাফ থাকবে না। আমাকে কমপ্লায়েন্ট হতে হলে আমাকে এই জায়গাগুলোতে সবসময় এটার সঙ্গে মিশে যেতে হবে। আমার করতে হলে আমাকে ওটাকে মিশে যেতে হবে, দেন কন্ট্রোল করতে হবে। সিওসি নাই কোথায়? সিওসি আমরা বলি বায়ার অডিট, বায়ার অডিট, সবসময় একটা বলা যায় বায়ারের অডিট, অডিট কমপ্লায়েন্সের জন্য এটা করতে হবে, কমপ্লায়েন্সের জন্য ওটা করতে হবে। নো, দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্টস, বেসিক রিকোয়ারমেন্টস। আমরা যখন যে লোকটা বলতেছে না এটা বায়ারের অডিট, আমি যদি তার কনসেপ্ট চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু তাকে আমি ডমিনেট করা সহজ। যে লোক বলতেছে এটা তো বায়ারের জন্য, এটা তো আমার জন্য না, এটা বায়ারের চাইছে। বায়ার কি চাইছে ভাই? আপনি ঠিকমতো বেতন পান কিনা দেখেন। আপনি যে বিল্ডিংয়ের নিচে কাজ করতেছেন, এই বিল্ডিংয়ের ইটগুলি যদি ভেঙে পড়ে, তাহলে আপনি অসুস্থ হলে আপনাকে ট্রিটমেন্ট কে করবে? আপনি যদি কোনো কারণে ইলেকট্রিক স্পার্কের কারণে মারা যান, আপনাকে কে সাপোর্ট দেবে? তখন সে বলবে যে না, এটা তো আমার জন্য দরকার, এই আমার ওনারশিপ। এইচআরের লোকদের যে জায়গাটা হলো, সেটা হলো নিজে আগে ওনারশিপ নিতে হবে এবং সবার মাঝে ওনারশিপটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই কনসেপ্টটা যখন আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার লাইফ তখন ইজি হয়ে যাবে। ফ্যাক্টরিতে আপনি তখন বস, আপনি তখন লিড দিতে পারবেন। বস হওয়ার চেয়ে লিডার হওয়া কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আপনাকে বসরা বললে, বসরা যেটা বলবে অডিট আছে তোমরা এটা করো, অডিট আছে, অডিট আসছে, বসটা হলো ইয়েস নো। আর যারা লিডার, তারা জানে কেন এটা করতে হবে, তারা সবার মাঝে জানায় কেন করতে হবে এবং কিভাবে করতে হবে। দুটো পার্থক্য। বসটা বলে খালি এটা করো, এটা করো, এটা করো, এটা করবা না, এটা করবা না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। বাট লিডারদের যে ক্যারেক্টার হচ্ছে, তারা সবসময় মানুষকে যেটা করে যে তাদের পিছনে নিয়ে আসে। লিডারদের কাজ হলো সবাইকে তার পিছনে নিয়ে আসা, আর বসের কাজ হলো সবাইকে সামনে রাখা, ডিক্টেটরশিপ, ইয়েস নো, ইয়েস নো। আর লিডার এটা কেন করবা না, এটা কেন করবা, যখন এই জিনিসগুলো আমরা সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, তখনই হচ্ছে লিডারশিপ আসবে। এবং যে আমরা বসিং বলি, যে রাজ করতে চাই, রাজ করার জন্য বস যাবে না। উই আর ইকুয়াল। আপনার যোগ্যতা আপনাকে বলে দেবে আপনি সবার থেকে আলাদা, সেটা আপনাকে শো করার প্রয়োজন নেই। ইমোশন, আমরা সবসময় ইকে অ্যাভয়েড করার চেষ্টা করব। মোশন, গতি। গতি যদি আপনার থাকে, আপনি যদি গতিশীল হন, সব আপনার পিছনে আসবে। জীবনে চলার পথে আপনি যদি রাজ করতে চান, আপনাকে ইমোশনের ইটাকে ডিলিট করে দিতে হবে। মোশন, গতি, ওয়ে অফ ওয়ার্ক আপনাকে সেট করতে হবে যে আপনি কি করতে চান, দেন আপনার ওয়ে অফ ওয়ার্ককে ট্রান্সফর্ম অফ এনার্জি। আপনার যে নলেজ আছে, আপনার যে স্পিরিট আছে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে, সেটাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করবেন কিসের উপর বেস করে? আপনার গতির উপর, আপনার মোশনের উপরে। সবাইকে রেসপেক্ট করতে হবে, যে যেটার সুইপার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত। কারণ আপনার অর্গানাইজেশনে যদি সুইপার না আসে, তাহলে আপনি সুইপার।
আপনার অর্গানাইজেশনের চেয়ারম্যান যদি না আসে মাস শেষে আপনার বেতন নেই। কমপ্লায়েন্ট আমাকে হতে হবে প্রত্যেকটা টার্মস অফ কন্ডিশনে। একটা ওয়ার্কার মার্কস পড়ে না, তাকে মোটিভেট করতে হবে। কমপ্লায়েন্ট কখনই ফোর্স করে করা যায় না। কাজে আমাকে কমপ্লায়েন্ট হতে গেলে যেটা হতে হবে, ম্যানেজিং রিস্ক ইন ইউর ফ্যাক্টরি। ফার্স্ট চয়েস যে আমি কেন কমপ্লায়েন্ট হব। আমি যদি কমপ্লায়েন্ট হতে পারি, আমার ফ্যাক্টরির বা যেখানে আছে আমার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ফ্যাক্টরিতে, সেগুলো আমি মিনিমাইজ কমায় ফেলতে পারবো। প্রোটেক্টিং ইউর কাস্টমার্স ব্র্যান্ড রেপুটেশন। আমার ব্র্যান্ডের যে রেপুটেশন আছে, আমার ব্র্যান্ড যে বলে আমার ফ্যাক্টরিটা ভালো, সেই জিনিসটা আমি প্রোটেক্ট করতে পারবো। তারপরে যেটা আছে ইমপ্রুভ ফ্যাক্টরি কমপ্লায়েন্স লেভেল অ্যান্ড অপারেশন। আমার ফ্যাক্টরির কমপ্লায়েন্স লেভেল অ্যান্ড অপারেশনটা আমি কন্ট্রোল করতে পারবো, ইমপ্রুভ হবে। দেন স্টে অ্যালাইন্ড উইথ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এবং আমি একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো। সবাই বলবে যে না, ফ্যাক্টরিতে সেফটি আছে, ফ্যাক্টরিতে সিকিউর আছে, ফ্যাক্টরিতে মাইগ্রেশন রেট কম আছে। এবং পাশাপাশি আমি যদি কমপ্লায়েন্ট হতে পারি, সেভ মানি, আমার টাকাও বেঁচে যাবে। কিভাবে? বারবার অডিট করতে হবে না, কারণ অডিট ফেল করলে 3 মাস পরে আবার অডিট আসবে। কাজে সে আমার অডিটটাও ফেল করছে না, আমার রেপুটেশনও খারাপ হচ্ছে না। ইফেক্টিভ রেমেডিয়েশন ফর বোথ প্রিভেন্টিভ অর কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। আমার একটা জিনিস যদি বারবার, যেরকম এই ওয়ালটা আমার ড্যাম হয়ে যাচ্ছে, এটা যদি বারবার ড্যাম হয়ে যায়, আমি যদি এটার পার্মানেন্ট কোনো সলিউশন বের করে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে আমার ইনভেস্টমেন্ট কিন্তু কমে আসতেছে, বারবার কিন্তু আমাকে এটা করছে না। কাজে এই জায়গাগুলো, এবং আমার এটা হচ্ছে আবার নতুনভাবে কারেক্টিভ অ্যাকশন নিতে হচ্ছে, আবার প্রিভেন্টিভ করতে হচ্ছে, তাহলে আমার যে টাইমটুকু বা কস্ট সেটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে কি আমার টাকা বেঁচে যাচ্ছে না? দেন আসি সার্টিফিকেট। সর্বপ্রথম যেটা লাগছে আমার একটা ফ্যাক্টরি করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হলো আমার ফ্যাক্টরি লাইসেন্স। ফ্যাক্টরি লাইসেন্স যদি না থাকে, প্রি অডিটের সময় দেখতে হবে যে এই লাইসেন্সগুলো সব আপডেট আছে কিনা। কিছু কিছু লাইসেন্স 1 বছর পরে এক্সপায়ার্ড হয়ে যায়। ট্রেড লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স, আরও যত ফায়ার লাইসেন্স, জেনারেটর লাইসেন্স, বয়লার লাইসেন্স, এনভায়রনমেন্ট পারমিট আছে, তারপরে জেনারেটরের পারমিশন আছে, ফায়ার লাইসেন্স আছে। এই যে সমস্ত লাইসেন্সগুলো আছে, সেগুলোর অবশ্যই আমাকে খেয়াল করতে হবে আপনার আপডেট আছে কিনা। একটা ফ্যাক্টরির জন্য মিনিমাম যে লাইসেন্সগুলো আমার দরকার, সেটা হলো সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ফ্যাক্টরি লাইসেন্স। তারপরে কনস্ট্রাকশন বা এক্সটেনশন বিল্ডিং ফ্লোর প্ল্যান অ্যাপ্রুভাল ফ্রম গভর্নমেন্ট। আমি যে নতুন একটা বিল্ডিং করলাম, সেই বিল্ডিংয়ের গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে কি না। কারণ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল যদি না থাকে, তাহলে আমাদের দুটো অভিজ্ঞতা আছে। রানা প্লাজা, তখন আমি লিয়াংফাংয়ে ছিলাম, দুটো ঘটনায় আমি দেখেছি, এবং দুটো ঘটনা আমার জন্য মানে অনেক কনসেপ্ট আমার চেঞ্জ করে দিয়েছে। একটা হলো তাজরিনের যখন হয়, তখন তাজরিন পুরোটাই আমার দায়িত্বে ছিল। তো খুব কাছ থেকে আমি দেখেছি যে মানুষের জীবনে দুর্বিষহ। কাজে আমরা যারা ফ্যাক্টরিতে আছি, সেই জিনিসগুলোকে আমাকে এনশিওর করতে হবে যে কোন জিনিসগুলো। ফায়ার লাইসেন্স আমার সারা ফ্যাক্টরির সব কিছু কভার করছে কি না। কারণ ফায়ার লাইসেন্সটা এই কারণে যদি কভার না করে, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কর্নার বা একটা ফ্লোর আমার ফায়ার লাইসেন্সের মধ্যে পড়ে নাই, ওখানে যদি কেউ মারা যায়, ওই মানুষগুলো কিন্তু কোনো বেনিফিট পাবে না। ওই মানুষগুলো কিন্তু কোনো বেনিফিট পাবে না। ওই যে ইন্স্যুরেন্স আমরা করাচ্ছি না ফ্যাক্টরিতে, যদি কোনো কারণে ইন্স্যুরেন্স করা আছে, সব কিছু করা আছে, বাট ফায়ার লাইসেন্সের ওই জায়গাগুলোতে মেনশন করা নাই, ওই একটা বিল্ডিং করা নাই, তাহলে ওই বিল্ডিংয়ে যতগুলো মানুষ আছে, ওই মানুষগুলো কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। ইনকর্পোরেশন সার্টিফিকেট যদি না থাকে, আমরা শিপমেন্ট করতে পারবো না। ট্রেড লাইসেন্স না থাকলে আমরা ব্যবসায়ী করতে পারবো না। ইপিবি, এক্সপোর্ট পারমিশন বোর্ডের সার্টিফিকেট যদি না থাকে, ইআরসি যদি না থাকে, তাহলে আমি কোনো কিছু শিপমেন্ট করতে পারবো না। বন্ড লাইসেন্স যদি না থাকে আমার ফ্যাক্টরিতে, তাহলে আমি বিদেশ থেকে আমি যে প্রোডাকশন করছি, সেই প্রোডাকশনে কিছু কিছু কোথাও আমার ইম্পোর্টেড ফ্যাব্রিক লাগতে পারে। বিশেষ করে ওভেন এবং শার্টের জন্য, ওভেন ফ্যাক্টরির জন্য, জিন্স এবং শার্ট প্যান্ট যারা করে, তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম ফ্যাব্রিকই কিন্তু দেশের বাইরে থেকে আসে, চায়না থেকে আসে। লোকালি এনভয় গ্রুপ কিছু করছে, বাট সব কিন্তু করতে পারছে না। সেক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আমার যদি বন্ড লাইসেন্স না থাকে,
তাহলে আমি ইম্পোর্ট করতে পারবো না। টিন সার্টিফিকেট যদি না থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে প্যানালাইজড করবে। গভর্নমেন্ট ট্যাক্স তো আমাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে না অর্গানাইজেশন নামে, সেই ক্ষেত্রে আমাকে টিন সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপরে যেটা আছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমার ফ্যাক্টরিটা যেখানে হয়েছে বা আমার ইটিপি থেকে যে পানিগুলো যাচ্ছে সেগুলো আসলে নিয়ম মাফিক যাচ্ছে কিনা এগুলো টেস্ট করে প্রতি বছর এই এনভায়রনমেন্ট কিন্তু আমার আপডেট করতে হবে। দেন আসতেছি বয়লার লাইসেন্স। বয়লার আরেকটা খুব সেন্সিটিভ করি, বয়লারের কিছু চেকলিস্ট আছে, এই চেকলিস্টগুলো আমরা ফ্যাক্টরিতে অডিটের আগেই আমরা বলবো যারা আছে তাদেরকে যে বয়লারের যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো যেন তারা ফুলফিল করে রাখে। বয়লারের যত রিকোয়ারমেন্টস আছে সেগুলো যেন লাইসেন্স, তো অনেক ক্ষেত্রে বয়লার লাইসেন্স পাওয়া যায়, বাট ওখানে যে টেস্টিং যে রিকোয়ারমেন্টসগুলো আছে এটা ওয়েবসাইটও আছে, সব জায়গায় আছে। অবশ্যই আমরা যেন বয়লার যে অপারেটর আছে তাকে বলবো তোমার এই টেস্টিংগুলো ঠিকমতো আছে কি না, কারণ অডিটররা এসে কিন্তু সেগুলো চেক করে, গভর্নমেন্ট অথরিটি চেক করে না, বাট অডিটররা এসে সেই জিনিসগুলো কিন্তু চেক করে। সব অডিটগুলিতেই প্রবলেম হয়, সব অডিটগুলিতে, কারণ অডিটররা এই জায়গাটায় সেফটিটা এনশিওর করে। তারপরে বয়লার যে অপারেটর আছে তার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সের পাশাপাশি যেটা করতে হবে সে ওটা অপারেট করতে ওটার কি কি প্রবলেম থাকে, ওটা প্রেশার কত, প্রেশার বাল্ব আছে, সেই প্রেশার বাল্বে কত থাকা দরকার, সে মিটার আছে বয়লারের মধ্যে দেখবেন কতগুলো মিটার আছে, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে সেই মিটারগুলো আউট অফ অর্ডার। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কত প্রেশার যাচ্ছে, লিমিট কত আছে, এটা অনেকই ক্লিয়ার না, বাট অডিটের সময় কিন্তু সেই জিনিসগুলো আমাকে আগের থেকে ক্লিয়ার করতে হবে, টিমের সঙ্গে মিটিং করতে হবে, কোন জায়গায় কতটুকু স্ট্যান্ডার্ড আছে সেটারও কিন্তু একটা প্যারামিটার আছে, সেটা একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা যেন ফুলফিল করে। এই জিনিসগুলো আমাদের, এই জিনিসগুলো যখন আমরা চেক করতে যাব, আলাপ করতে যাব, এবং আমরা যখন ফ্যাক্টরিতে এগুলি চেক করতে যাব তখন আমরা কিন্তু যে ভাই আপনার কাছ থেকে একটু জ্ঞান অর্জন করতে আসলাম, আমি শুনলাম এটা নাকি এরকম এরকম এরকম, আমাকে একটু জ্ঞান দেন না ভাই, তখন কিন্তু সে খুব প্রাউডলি জ্ঞান বিতরণ করার জন্য ইনসিস্ট হবে, ঠিক আছে, সে উৎসাহিত হবে, ভাইয়া আমি তো আসলে এই জিনিসটা জানি না, আমাকে একটু দেন না। এটি হলো সহজভাবে মিশে যাওয়া। কনফ্লিক্ট অ্যাভয়েড করতে হবে, কনফ্লিক্ট ডেস্ট্রয় এনিথিং, কনফ্লিক্টে কোনো প্রকার কনফ্লিক্টে যাওয়া যাবে না কারোর সঙ্গে, ছোট হয়ে যে বড় হয়ে আসতে হবে। কমপ্লায়েন্স বা এইচআরে যদি আমরা মানে লিডারশিপ নিতে চাই বা রাজ করতে চাই তাহলে আমাকে ছোট হয়ে যেতে হবে, ছোট হয়ে যে বড় হয়ে বেরোয় আসতে হবে, মানে তার কাছে যা আছে সব কিছু তার কাছ থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমার যা আছে তার সঙ্গে আমার ওই বয়লার অপারেটরের মেইনটেনেন্স অপারেটিং প্রসিডিউর যখন আমি জেনে নিয়ে আসবো তখন আমার মাঝে কিন্তু তাকে ডমিনেট করার মতো সব কিছু আসছে। দেন আসতেছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে, বিজিএমই, বিকেএমই, এই সার্টিফিকেটের মেম্বারশিপগুলো আমাদেরকে সবসময় আপডেট করতে হবে, যাতে, কারণ এই আপডেট না থাকলে আমরা শিপমেন্টের সময় আমাদের কিছু ঝামেলা হয়। গ্রুপ ইন্স্যুরেন্স সার্টিফিকেট থাকতে হবে। গ্রুপ ইন্স্যুরেন্স সার্টিফিকেট যদি না থাকে, কোনো ওয়ার্কার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, যদি মারা যায়, তাহলে তার যে বেনিফিটটুকু পাওয়ার কথা সেই বেনিফিটটুকু সে পাবে না। কাজেই এই ইন্স্যুরেন্সের এটা আমাদেরকে খুব সিরিয়াসলি দেখতে হবে। ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্ট, আমরা যে পানি খাচ্ছি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমরা দেখা যায় যে 2 বছর বা 3 বছর আগে যে টেস্ট রিপোর্টটা করিয়েছে ওটার উপর শুধু ডেট চেঞ্জ করে বসায় দেয়, 1 বছর পর পর করতে হয়। কিন্তু অনেক ফ্যাক্টরি আছে যেটার মধ্যে আপনার ওই এইসের টেস্ট রিপোর্টে যে ডেটটা থাকে না, ডেটটা শুধু পাওয়ার পয়েন্টে যেয়ে চেঞ্জ করে দেয়, টেস্ট করায় না। কাজে আপনারা যে জিনিসগুলো খেয়াল করবেন এটা যেন জেনুইনভাবে টেস্ট করা হয়। তারপর ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট, যেটা যাদের আপনার ইটিপি আছে, এবং কিছুদিন পরে যেটা আসছে এনভায়রনমেন্টের একটা পার্টে যেটা আসতেছে সেটা হলো আপনার সেফটি ট্যাঙ্কিও টেস্টের আওতায় আসতে হবে। আপনার কাজ কি? অপারেটর সেলাই করছে, হেল্পার সুতো কাটছে, মেইনটেনেন্সের লোক মেশিন নাট বল্টু টাইট দিচ্ছে, মেকানিক্স নাট বল্টু টাইট দিচ্ছে, আপনার কাজ কি? সবার সুরক্ষা নিশ্চিত করা। আপনার কাজ হলো সবার সুরক্ষা। আপনি তার পরিবারটাকে স্মাইলিং ফেসের মধ্যে নিয়ে আসতে পারছেন। ক্লারিক্যাল জবে যদি আমরা না যাই, আমরা অনেকের টেন্ডেন্সি, যারা আমি অনেক নিউ রিক্রুট করি, নিউ রিক্রুটের যারা আছে
তাদের দেখা যায় যে ভার্সিটিতে বলে দেয় যে তোমরা পাশ করে গেলেই তোমাদের জন্য চাকরি রেডি আছে, MBA করেছো, তারা এসি রুমে ক্লাস করে এখন, নাকি প্রাইভেট ভার্সিটিতে এসি রুম না, তাই বাচ্চাগুলি ফ্যাক্টরিতে এসেও এসি রুম খোঁজে, স্যার রুমে এসি নাই। বাচ্চাগুলি বলে স্যার এত হাঁটতে হবে, ফ্লোরে এত কষ্ট, তারা হাঁটতে চায় না, তারা সারাক্ষণ চেয়ারে বসে থাকে, তারা হাঁটতেই চায় না। হ্যাঁ স্যার এত কম বেতন, আমার এখানে স্যালারি রেঞ্জ কম, স্টার্টিংয়ে 15,000, বাট আমার এখান থেকে যারা 6 মাস 1 বছর কাজ করে যায় তাদের সবার বেতন 30-এর উপরে। আমার সবার এখানে যারা কাজ করে যায় তাদের সবার বেতন 30-এর উপরে, যারা এখান থেকে সুইচ করে 1 বছর পর্যন্ত কাজ করতে পারলি। বাট তারা এইটা স্যার বিকেলে একটু নাস্তা হবে না, নাস্তা ছাড়া কীভাবে কাজ করব, এটা করব সেটা করবো। বাবা এটা তো ট্রেনিং সেশন, তুমি এখান থেকে ট্রেন করো, নিজেকে ডেভেলপ করো। স্যার এত কম বেতন কেন? তুমি টাকার দিকে ফোকাস করো না, তুমি তোমার ক্যারিয়ার ফোকাস করো। আপনার সততা, আপনার দীক্ষা, আপনার নলেজ আপনাকে উপরে তুলে নিয়ে যাবে, এবং আপনার এটা আমার জন্য দরকার। কোম্পানিকে কখনো ভালোবাসবে না, কাজকে ভালোবাসেন। কোম্পানিকে ভালোবাসার টাইম নেই, আপনি কাজকে ভালোবাসেন। কাজ আপনার কাজ, সবাই আপনাকে তখন ভালোবাসবে, কাউকে খুশি করার দরকার নেই। আপনি যখন আরেকজনকে খুশি করতে যাবেন, ইউ উইল লুজ ইউর এভরিথিং। আপনি যখন আরেকজনকে তোষামত করতে যাবেন, আরেকজনকে খুশি করতে যাবেন, আপনি যখন একজনকে খুশি করতে গেলেন, আরেকজন কিন্তু তখন আপনার বিরুদ্ধে সন্তুষ্ট না, অসন্তুষ্ট হয়ে যাবে। কাজে কখনই কাউকে হ্যাপি করার চেষ্টা করবেন না, আপনি আপনাকে হ্যাপি করেন, আপনার নলেজকে ইনক্রিজ করেন। ফ্লোরে যেটা থাকতে হবে, ফ্লোর ডায়াগ্রাম থাকতে হবে, তারপরে জেনারেটর ওয়েবার সার্টিফিকেট, জেনারেটর যে চালাচ্ছেন জেনারেটরটা আসলেই আপনার পারমিট আছে কিনা, পারমিশন আছে কিনা, আপনার লোড কত আছে, আপনার জেনারেটর কতগুলো মেশিন আছে, কিভাবে চলতেছে, সেটার একটা গভর্নমেন্ট পারমিশন থাকতে হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট থাকতে হবে। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হলো আপনার ফ্যাক্টরিতে জেনারেটর চলছে, কম্প্রেসার চলছে, মোটর চলছে, সবগুলো থেকে এক ধরনের কিন্তু সাউন্ড হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে। তো এই পলিউশনগুলো আপ টু দ্য মার্কে আছে কিনা, লেভেল অনুযায়ী আছে কিনা, যদি লেভেল অনুযায়ী থাকে ওকে, যদি লেভেল অনুযায়ী না থাকে তাহলে সেটাকে আপ টু দ্য স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। নয়েজ লেভেল, এয়ারেশন, পেস্ট কন্ট্রোল। আপনার ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের যে পোকা থাকে, সেই পোকাগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সেটা আমার কোয়ালিটির যে প্রোডাক্ট আছে, কোয়ালিটির যে গুডস আছে, সেই জায়গাগুলোতে আমাদের এটা কনসার্ন হতে হবে। কারণ আপনি একটা বায়ারকে একটা প্রোডাক্ট সেল করেছেন, সেল করার পরে তার প্রোডাক্টের মধ্যে গিয়ে দেখলো একটা পোকার থেকে একটা স্পট তার বডিতে রয়ে গেল, তখন কিন্তু বায়ার ক্লেম করে দেবে আপনার ফ্যাক্টরির নামে। তখন কিন্তু যে প্রফিট করেছে তার চেয়ে কিন্তু বেশি লস হবে। কাজেই তাহলে কি হচ্ছে, যখন আপনি এই প্রোডাক্টের মধ্যে তারা ইনসেক্ট পাচ্ছে, ইনসেক্ট পাওয়ার পর তারা কিন্তু ক্লেম করে দিচ্ছে, পাশাপাশি শুধু আপনাকে পেনাল্টি করছে না, প্যানালাইজ করছে না, পাশাপাশি আপনার এখানে কিন্তু অর্ডারও বন্ধ করে দিচ্ছে। কোনো কারণে অর্ডার বন্ধ করে দিল, তাহলে কতগুলো মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে। কাজে ওই জায়গাটা কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট কিন্তু সেই জায়গাগুলোতে এনশিওর করতে পারে।